আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ওয়ালাইকুম আপনাদেরকে আসসালাম, অনেক স্যার ভালো অনেক আছে, আপনি অনেক কেমন আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আসলে অনেকক্ষণ বসায় রাখতে হইলো, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিছু করার ছিল না। মানে বিষয়টা ছিল এমন যে ক্লায়েন্টের বড় একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা সমাধান না করতে পারলে ওই সময় আসলে আমারই ঝামেলা হয়ে যেত, তাই না? আর আপনাদের দেখা না যেত স্যার, কি ঠিক ওদিকে আছে, আমার মাথা আপনি তো গরম থাকতো, ব্যস্ত বা আমি ছিলেন। প্রবলেম পড়লে ক্লাসেও ভালো করে করাইতে পারতাম না। এই জন্য চাইলাম যে দেরি লাগুক, ক্লাসটা যেন সুন্দর মতো হয়। কারণ মাথা ঠান্ডা তো সব ঠান্ডা, তাই না? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসলে অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন, আমি আর ওয়েট করাবো না। জি স্যার। আমরা ক্লাসে ঢুকবো, তার পূর্বে হচ্ছে একটু প্রবলেম নিয়ে ছোট্ট করে আলোচনা করব। কারোর কোনো প্রবলেম আছে কিনা, থাকলে অল্প সময়ের মধ্যে শেষ করি, দেন হচ্ছে টপিকে ঢুকি। রাজশ্রী ঘোষ হাত তুলেছি, বলেন। স্যার, আমি ফেসবুকে পেজ ক্রিয়েট করছি, কিন্তু ক্রোম ব্রাউজারে এসে business.facebook.com লিখে সার্চ করলে ওইটা লগ ইন আসছে, কোনো কিছুই আসছে না এখান থেকে। কি করব? কিসে? ক্রোম ব্রাউজার দিয়ে? হ্যাঁ। মোবাইল ফোন দিয়ে? হ্যাঁ, মোবাইল ফোন দিয়ে। তাইলে অবশ্যই আমাদের ক্রোম ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করতে হবে না? লগ ইন কেন চাইছে? লগ ইন চাইছে হচ্ছে আপনার ফেসবুকটা লগ ইন করা নাই, ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে বলছে। আপনি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে তারপর আপনি business.com facebook.com লিখে সার্চ দেন, মানে business.facebook.com লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আর স্যার, আমার এখানে বিদ্যুৎ ছিল না এই কয়দিন, সেই কারণে আপনার ক্লাসও দেখতে পারি নাই, ক্লাস করতেও পারি নাই। তো আমি যদি করে হোমওয়ার্ক সাবমিট করি তাহলে হবে তো? হবে, হোক না হোক, যাই হোক, আপনাদের দায়িত্ব হচ্ছে হোমওয়ার্কটা দেওয়া, লেট করে হলেও দেওয়া। এখন প্রবলেম পড়ে অবশ্যই। গেছে, তাই বলে কি হোমওয়ার্ক দিব না? অবশ্যই দিতেই তো হবে, তাই না? তো লেট করে আচ্ছা, হলেও ঠিক। দিবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। ধন্যবাদ। জি। হাফিজ খান। হাফিজ খান। জি স্যার। জি জি। স্যার। বলছি স্যার, বিন নাম্বার দিয়ে কি স্যার একটা, মানে বিন নাম্বারে একটা কিনলেই কি স্যার হচ্ছে গিয়ে মানে আর কিনা লাগবে না? না স্যার, একটা মানে একটা এর জন্য স্যার একটা বিন নাম্বার কিনা লাগবে? বিন নাম্বার একটা কিনলেই হবে, আজীবন চলবে ওই একটা বিন নাম্বার দিয়ে, যদি বিন নাম্বারটা ভালো হয়। আর যদি না হয়, প্রবলেম থাকে, তাহলে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম হবে, তখন আবার নতুন করে বিন নাম্বার নিতে হবে। প্রবলেম না হলে সারা জীবন চলাতে পারবেন, লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি থাকে। ও, ও, বাট প্রবলেম হলে তখন চেঞ্জ করতে হয়। ও, ঠিক আছে। আর স্যার ওই যে বলছি স্যার, আমার তো স্যার এই যে পেনিয়ারের ওয়েবসাইট স্যার অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে কি আপনার ওই যে হচ্ছেন একটা মাল্টি কারেন্সি কার্ড বানানো সম্ভব কি স্যার? কি পেনিয়ারে কি আছে? ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে স্যার। ওয়েবসাইট অ্যাকাউন্ট আবার কি জিনিস? পেনের মানে স্যার অ্যাকাউন্ট একটা আছে কিনা, অ্যাকাউন্ট আছে, ব্যাংক আমি ট্যাঙ্ক? আমাকে আগে বলেন, ব্যাংকের মানে স্যার ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করছেন কিনা। হ্যাঁ স্যার, ভেরিফিকেশন করছি স্যার। ভেরিফাই করলে ওখানে কার্ডের দুটো অপশন আছে, কার্ড নেওয়া যায়। একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ঠিক আছে? ভার্চুয়াল কার্ডে অ্যাপ্লাই করে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন, ওই কার্ড দিয়ে অ্যাড ট্যাড যা চালানো দরকার সব চালাতে পারবেন। বুঝছি। বলছি স্যার, এই আর পেনিয়ার ফিজিক্যাল কার্ড কার্ডটা থাকলে কোথায় পাওয়া যায় ফিজিক্যাল কার্ড স্যার? দিয়ে সব করতে পারবেন। ও স্যার, বলছি স্যার, এই পেনিয়ারের স্যার কার্ডটা কোথায় থেকে তুলতে হয়, অফিস গুলো মানে কি? কোনো অফিস না ভাই, অনলাইনে, অনলাইন সব ওয়েবসাইট থেকে, কোনো অফিস টফিস নাই। ওখানে অনলাইনে আছে, প্রয়োজন পড়লে ইউটিউবে সার্চ দেন, পেওনিয়ার মাস্টার কার্ড, ভার্চুয়াল ভার্চুয়াল কার্ড কিভাবে নিব, ওখানেই দেখবেন অপশন দেওয়া আছে। ওখানে অপশন আছে পেওনিয়ার কার্ড বানানোর জন্য। ভার্চুয়াল কার্ড, আপনার তো ঠিক আছে ফিজিক্যাল স্যার। কার্ড লাগবে না, ভার্চুয়াল কার্ড লাগবে। ঠিক ঠিক আছে, ঠিক ওকে আছে। স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে। স্যার। দীপা মন্ডল। জি স্যার, আদাব। জি। স্যার, আমার একটু শফি ভাই পার্টনার অ্যাকাউন্ট একটু দেখতেন যদি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। মানে এটা আমি করতে যে একটু স্যার অর্ধেক করছি। শেষে দেখি, ক্লাস শেষে। ওকে স্যার। ওকে। সবুজ ইসলাম। স্যার আমাকে গ্রুপে অ্যাপ্রুভ করেনি স্যার, অ্যাপ্রুভ করতে যদি। আচ্ছা, ক্লাস শেষে দেখতেছি, ঠিক আছে। জি, আর স্যার বিদ্যুৎ না থাকায় এর আগে আমি ক্লাস করতে পারিনি, কয়েকটা ক্লাস মিস গেছে। ওকে, এখন রেগুলার ক্লাসগুলো করেন। জি স্যার, ঠিক আছে। ওকে। তো আসেন আমরা টপিকে চলে যাই। আমাদের আজকে হচ্ছে ফেসবুকের আরেকটা অ্যাড দেখবো। আমরা গত ক্লাসে ফেসবুকের প্রথম অ্যাড দেখেছিলাম, তাই না? আমরা আজকে হচ্ছে ফেসবুকের দ্বিতীয় অ্যাড দেখবো। তো দ্বিতীয় অ্যাড দেখার আগে আমাদের আজকের টপিক হচ্ছে ড্রপ শিপিং এর প্রোডাক্টের মার্কেটিং। তাহলে আমাদের ড্রপ শিপিং কি এটাকে জানতে হবে, ড্রপ শিপিং কিভাবে কাজ করে এটা জানতে হবে, তারপর ওইটার অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে দিতে হয় সেটা আমাদেরকে জানতে হবে, তাই না? সো আসেন আমি একটু স্ক্রিন শেয়ারে যাই। আমরা ড্রপ শিপিং মডেলের মাধ্যমে ড্রপ শিপিংটা কি এটা জানার চেষ্টা করব।
কিসের মাধ্যমে? ড্রপ শিপিং মডেলের মাধ্যমে জানার চেষ্টা করব ড্রপ শিপিংটা কি। আমি ড্রপ শিপিং মডেল দিয়ে সার্চ দিলাম, ঠিক আছে। আমরা রেগুলার বিজনেস মডেলের কথা যদি বলি, একটা গতানুগতিক বিজনেস কেমন হয় আর ড্রপ শিপিং এর মডেলটা আসলে কেমন হয়। গতানুগতিক বিজনেস, একটু মিউট করব। গতানুগতিক বিজনেস প্রক্রিয়া যেটা হয়, আপনার একটা ব্যবসা করার জন্য দোকান নিতে হবে, তাই না? ওই দোকানটা ভাড়ায় নিতে হবে অবশ্যই আপনাকে, তার মানে কি দোকান ভাড়া আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। দ্বিতীয়ত, ওই দোকানে পণ্য উঠাইতে হবে, তার মানে আপনি যে সকল পণ্য বিক্রি করবেন সেই পণ্য বিক্রি করার জন্য কি করতে হচ্ছে, আপনাকে ওই দোকানে পণ্য উঠাইতে হবে এবং পণ্য সোর্সিং করতে হবে। তার মানে যাদের কাছ থেকে আপনি পণ্য নিবেন, সাপ্লায়ার বলেন বা ভেন্ডর বলেন, তাদের সাথে আপনাকে চুক্তি করতে হবে, তাদেরকে পেমেন্ট করতে হবে। আমি এখন পর্যন্ত অনেকে ডিভাইস আনমিউট পাচ্ছি, আমি যদি ওয়ার্নিং দেওয়ার পরেও আপনাদের মনে হয় যে আপনি আনমিউট করেই যাবেন আর আমি কিছুই বলবো না, তাহলে অপেক্ষায় থাকেন, দেখেন আপনার জন্য কি আসতেছে। ঠিক আছে, কারণ আমি অনেকবার বলতেছি এই মিউট আনমিউটের বিষয়গুলো নিয়ে। তো আপনি যদি কনসিডার, মানে আপনি যদি কনসার্ন না থাকেন যে আমাকে বলা হচ্ছে, আমি এখন সচেতন হচ্ছি না, ক্লাস থেকে ডিরেক্ট ধরে বের করে দিব। স্যার ঠিক এরা আছে, আবার কেমন বুঝি নাই কি? স্যার এরা আবার কেমন মানুষ যে আপনি রেগুলার বলার পরেও আবার মানে আপনার কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে স্যার, আমি বললাম যে ওরা আবার কেমন মানুষ যে আর প্রত্যেক সময় আনমিউট করে রাখে, বুঝলাম না। আপনার নেটওয়ার্কের সমস্যা না আমার নেটওয়ার্কের সমস্যা ভাই, কথা আপনি স্পিকার মাইক্রোফোন সামনে নিয়ে কথা বলেন, কিছু বললে স্যার আমার মাইক্রোফোন একটু সামনে স্যার নিয়ে। ওয়াইফাই একটু কানেক্টের সমস্যা হচ্ছে, মনে করেন যে। ওকে স্যার, আর যদি কিছু কারো বলবো না স্যার, আপনি ক্লাস শুরু করেন। যদি কারো নেটে প্রবলেম থাকে, ক্লাসের রেকর্ডটা পরে দেখে নিব, ঠিক আছে। ওকে, সো আসেন, আমরা রেগুলার বিজনেসের কথা বলছিলাম। একটা নর্মাল বিজনেস, গতানুগতিক বিজনেস প্রক্রিয়াটা কেমন হয়। একটা গতানুগতিক বিজনেস প্রক্রিয়াটা হয় এরকম যে আপনি একটা পণ্য বিক্রি করতে চান, তার জন্য আপনাকে একটা দোকান নিতে হবে, দোকানে ভাড়া দিতে হবে, দোকানে ইনভেস্ট করতে হবে ভাড়ার জন্য। দুই, আপনাকে ওই দোকানে পণ্য উঠাইতে হবে, তার মানে কি পণ্যের জন্য সোর্সিং করতে হবে, ভেন্ডরের কাছ থেকে হোক, কোনো পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে হোক পণ্য নিতে হবে, তার মানে ওই পণ্যের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। তিন, আপনাকে ওই দোকানে এমপ্লয় রাখতে হবে পণ্য দেখাশোনা করার জন্য, মার্কেটিং করার জন্য, বা যাই হোক পণ্য বিক্রি করার জন্য, হিসাব নিকাশ রাখার জন্য, স্টোরে রাখার জন্য কি লাগবে, ইনভেস্ট করতে হচ্ছে। চার, আপনার ওই পণ্য মার্কেটিং করতে হবে এবার, তার মানে কি মার্কেটিং ব্যয়ও আছে, মার্কেটিং করার জন্য মার্কেটিং কস্টিং আছে, তার মানে দোকান ভাড়ার জন্য আপনার খরচ আছে, এমপ্লয়ের জন্য খরচ আছে, পণ্য কিনে আনবেন তার জন্য খরচ আছে, মার্কেটিং করবেন তার জন্য খরচ আছে, তার মানে কি অ্যাটলিস্ট চারটা পোর্শনে খরচ আছে। আর পণ্য পরিবহন খরচ তো আছেই, অর্থাৎ আমি পণ্যটা বিক্রি করতে চাই, তাহলে আমাকে পণ্য খরচ করে ভাড়া দিয়ে আনতে হচ্ছে না। তাহলে আমার এই সকল ধরনের খরচ হবে, কিন্তু যদি সেই পণ্যগুলো বিক্রয় করতে না পারি, তাহলে ঘটনা কি ঘটে, লস হবে। অর্থাৎ যে সকল পণ্য বিক্রি করতে পারি না, সেই সকল পণ্য আমাকে পরবর্তীতে কম দামে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হয়, রাইট। দুই, আমরা যদি ডিসকাউন্ট দিয়েও পণ্য বিক্রি করতে না পারি, তখন কি হয়, সেই পণ্যগুলো আমার ওয়েস্টেজ পণ্য হিসেবে বিবেচিত হয়, যে আমি পণ্যগুলো ডিসকাউন্ট দিয়েও বিক্রি করতে পারি নাই, রয়ে গেছে, তখন সেই পণ্যগুলো কি হয়, ওয়েস্টেজ প্রোডাক্ট হিসেবে বিবেচনা করা হয় বা ধরা হয়, রাইট। তাহলে আমরা ওই বিজনেস গুলোতে কি একটা রিস্ক থাকে, আবার যদি ওই দোকানটা আগুনে পুড়ে যায়, চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায়, তাহলে তো আমার পুরোটাই লস, রাইট কিনা? আশিক, আশিক হোসেন, আশিক হোসেন, আশিক হোসেন, ক্লাস থেকে স্বেচ্ছায় বের হন, নাহলে আমি বের করে দিব। আমার কথা কি কানে ঢুকেছে আপনার? ক্লাস থেকে স্বেচ্ছায় হয় বের হবে, নাহলে আমি বের করে দিব। সময় দিলাম 10 সেকেন্ড। আমি বলার পরে যেহেতু আপনি আপনার ডিভাইসটা আপনি মিউট করেন নাই, তো ক্লাস থেকে বের করে দেওয়ার কোনো উপায় নাই। আপনি 10 সেকেন্ডের মধ্যে বের হন, নাহলে আমি বের করে দিচ্ছি। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে আমরা, এটা হচ্ছে গতানুগতিক বিজনেস মডেল, রাইট। আমার এইখানে শতভাগ কি থাকে, রিস্ক থাকে। এখন ড্রপশিপিং মডেলটা কি? ড্রপশিপিং মডেলটা হচ্ছে এরকম যে আমার একটা স্টোর থাকবে অনলাইনে, অর্থাৎ আমরা শপিফাই, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দারাজের মতো করে কথার কথা একটা ওয়েবসাইট বানালাম, রাইট। তার মানে এটাই হচ্ছে আমাদের দোকান, এটা কি আমার অনলাইন দোকান, তাই না? তাহলে আমি দারাজের মতো করে একটা ওয়েবসাইট বানালাম। এবার ওয়েবসাইট বানানোর পরে এই ওয়েবসাইটের খরচ তো আমাকে একবারে দিতে হচ্ছে, যত টাকাই লাগুক।
রাইট, ওয়ান টাইম আমি ইনভেস্টমেন্ট করতেছি, প্রতি মাসে তার ভাড়া দিতে হচ্ছে, বিষয়টা এরকম না, আবার অনেক টাকাও দিতে হচ্ছে, বিষয়টা কিন্তু এরকমও না। দ্বিতীয় বিষয় কি, আমাকে স্টোরটা নেওয়ার পর এবার কি করতে হবে, প্রোডাক্ট সোর্সিং করতে হবে। তার মানে কি, প্রোডাক্টগুলো আনতে হবে। তাহলে এই যে প্রোডাক্টগুলো আমি আনবো, এবার এনে রাখতে হবে না কেন? আমি যে সকল ভেন্ডরদের সাথে কথা বলেছি, বললাম ভাই আমার একটা অনলাইন বিজনেস আছে, একটা স্টোর আছে, আপনার দোকান থাকলে তো 100 মানুষ, 200 মানুষ, 300 মানুষ দেখবে, আমার একদিনে 1,000, 10,000, 20,000, 1,00,000 মানুষ দেখবে। তার মানে কি, আপনার পণ্য বিক্রি বেশি হয়ে যাবে। দারাজ কি নিজস্ব কোনো পণ্য আছে? দারাজে আমরা যত ধরনের পণ্য দেখতে পাই, এই পণ্যগুলো কি দারাজ নিজে উৎপাদন করেছে একটাও? দারাজ পণ্যগুলো কি একটাও নিজেরা উৎপাদন করে নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, এইটা কোনো না কোনো ভেন্ডরদের কাছ থেকে কি করেছে, নিয়ে এসেছে, রাইট কিনা? তাহলে দারাজ সাধারণত কোনো পণ্য উৎপাদন করে না, বিভিন্ন ভেন্ডরদের কাছ থেকে পণ্যগুলো সংরক্ষণ করে থাকে। তাহলে আমিও ঠিক সেম ভাবে বিভিন্ন ভাবে পণ্যগুলোকে সংরক্ষণ করে নিয়ে আসলাম, বললাম পণ্যগুলো যখন অর্ডার হবে আমাকে জাস্ট পৌঁছায় দিবেন। মানে আমি এই পাঞ্জাবিটা অর্ডার করবো, এই পাঞ্জাবিটা কি করবে, আমার ঠিকানা পৌঁছায় দিবে। তাহলে আমাকে কি পণ্য কিনে এনে স্টকে রাখতে হবে? না। তাহলে কি আমাকে পণ্য ইনভেস্ট করতে হচ্ছে? না। যদি আমি পণ্যটা কিনে আনতে নাই হয়, পণ্য চুরি হওয়া রিস্ক, মানে কোনো রিস্ক আছে চুরি হবে, পচে যাবে, নষ্ট হবে, গলে যাবে, কোনো রিস্ক কিন্তু নাই, রাইট? তাহলে আমি ওয়েবসাইটে ইনভেস্ট করলাম, ফাইন, ওয়ান টাইম। প্রোডাক্টের জন্য আমাকে ইনভেস্ট করতে হচ্ছে না, কারণ কাস্টমার যখন অর্ডার করবে এই টাকাটাই আমি ফরওয়ার্ড করতে পারবো কাকে, এর কাছে। তার মানে কি, আমার এমপ্লয়ও রাখতেছে না অনেক বেশি, রাইট? আমার কাজ কি, শুধুমাত্র মার্কেটিং করা। মার্কেটিং করার কারণে আমার এই পণ্যগুলো বিক্রি হবে 0% রিস্কে। কেন? এই পণ্য আমার এনে রাখার দরকার নাই। পণ্য কার কাছে আছে? যার পণ্য তার কাছেই আছে। আমি জাস্ট কি করলাম, অর্ডারটাকে ফরওয়ার্ড করেছি কার কাছে, এদের কাছে। তাহলে এরা কি করবে, পণ্যগুলো যথাযথভাবে কাস্টমারের কাছে পৌঁছায় দিবে। অর্থাৎ মডেলটা হচ্ছে এরকম, কাস্টমার প্লেস দ্য অর্ডার ইউর স্টোর, অর্থাৎ দারাজে এসে আপনি একটা পণ্য অর্ডার করেন, যে পণ্য দারাজ বিক্রি করে কিন্তু দারাজের না। দারাজ কি করে, ওই পণ্য যদি দারাজের কাছে নাই, দারাজ সাপ্লায়ারের কাছে ফরওয়ার্ড করে। তার মানে আপনি পণ্যটা কিনেছেন 200 টাকায়, দারাজ সাপ্লায়ারকে দিয়েছে 150 টাকা, 50 টাকা দারাজের প্রফিট। সাপ্লায়ার এই পণ্যটাকে প্যাকেট করে হয় দারাজের ঠিকানায় পাঠাবে, নাহলে আপনার ঠিকানা দিলে আপনার কাছে পাঠাবে, রাইট? এই যে প্রসেস, এটাকে বলা হয় ড্রপ শিপিং মডেল। ক্লিয়ার কনসেপ্ট? এই ড্রপশিপিং মডেলটা জনপ্রিয় বিধায় বর্তমান সময় ই কমার্স প্ল্যাটফর্ম গুলো এত সুন্দরভাবে ডেভেলপ করতে পারছে তাদের নিজেদেরকে। ই কমার্স প্রতিষ্ঠানগুলো এভাবে করে ডেভেলপ হচ্ছে এই ড্রপশিপিং মডেলের কারণে। বোঝা গেল? তাহলে ড্রপশিপিং মডেলটা কি, বিজনেসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ই কমার্সের জন্য। তাহলে আমরা ড্রপশিপিং মডেল যেহেতু বুঝেছি, এখন ড্রপশিপিং মডেলের মাধ্যমে যদি আমি কোনো পণ্য বিক্রি করি বা কোনো ই কমার্স সাইটের প্রোডাক্ট বিক্রি করি, সেই প্রোডাক্টের মার্কেটিং কিভাবে করবো, অর্থাৎ সেলস ক্যাম্পেইন কিভাবে করবো। কথার কথা, মোবাইল বিক্রি করব, তার মানে কি, আমি মোবাইলের একটা ক্যাটালগ তৈরি করেছি, অথবা মোবাইলের একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি, এখানে মোবাইল দেখা যাচ্ছে, এই পেজের মধ্যে ঢুকলে কথার কথা আমি পেজের মধ্যে মোবাইলে 10% ডিসকাউন্ট দিয়ে মার্কেটিং করব এই ফোনগুলো বিক্রি করার জন্য। কাস্টমার যেটা কিনে সকল ফোনের উপরে 10% ডিসকাউন্ট, অথবা একটা স্পেসিফিক ফোনের উপরে আমি দিতে পারি ইচ্ছা। তাহলে আমি ধরেন সকল ফোনের উপরে 10% ডিসকাউন্ট দিলাম, ঈদ অফার, রাইট? তাহলে এই পণ্যের মার্কেটিং কিভাবে করব, সেলস ক্যাম্পেইন। তাহলে আমাকে যেতে হবে facebook.com/অ্যাডস ম্যানেজার, মনে আছে তো? অর্থাৎ আমরা অ্যাড চালানোর জন্য অ্যাডভান্স অ্যাডে যাব, অ্যাড ম্যানেজারে যাব। কোথায় যাব? আমরা অ্যাডভান্স অ্যাড চালানোর জন্য অ্যাডস ম্যানেজারে যাব। তো চলে আসছি। আমরা জানি 3টা লেয়ারের মাধ্যমে একটা অ্যাড সম্পন্ন হয়, 3টা লেয়ারের মাধ্যমে একটা অ্যাড সম্পন্ন হয়, রাইট? কেমন 3টা লেয়ারের মাধ্যমে একটা সম্পন্ন হয়? এক, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, 3টা লেয়ার। সারা জীবন মনে রাখবেন, যে জায়গায় আমরা যাই না কেন অ্যাড চালানোর জন্য 3টা লেয়ারের মাধ্যমে আমাদের একটা অ্যাড সেট আপ করতে হবে। ক্লিয়ার? তো আমরা ক্যাম্পেইনে চলে আসি। আমরা গত ক্লাসে ক্যাম্পেইন এর অবজেক্টিভ গুলো জেনেছিলাম একটা একটা করে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। যদি না বুঝে থাকি আমরা গত ক্লাসটা আবার রিভিউ করব, বুঝে যাব। আমরা গত ক্লাসে ফেসবুকের পেজের লাইক দেখেছিলাম, রাইট? অর্থাৎ এঙ্গেজমেন্টের আন্ডারে সেটা ছিল। পেজ লাইক এটা এঙ্গেজমেন্ট, তাহলে এঙ্গেজমেন্টের আন্ডারে আমরা ফেসবুকের পেজের লাইক বাড়িয়েছি। এবার আমরা দ্বিতীয় ক্যাম্পেইন দেখবো আজকে, সেলস। ক্লায়েন্টের দ্বিতীয় চাহিদা থাকে কি, ফেসবুকের পেজ লাইক করানোর পর সেলস ক্যাম্পেইনের চাহিদা থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেলস ক্যাম্পেইন স্টার্ট করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছি? সেলস ক্যাম্পেইন কি করতে হবে,
স্টার্ট করতে হবে। তাহলে আমরা একটা সেলস ক্যাম্পেইন জেনারেট করতে চাই, সেলসে সিলেক্ট করেছি। এবার আমাদেরকে কন্টিনিউতে যেতে হবে। কন্টিনিউতে যাওয়ার পর মনে আছে কিনা দুটো অপশন ছিল, এক আমাদের ইচ্ছা আমরা চালাতে পারি, দুই আমরা ফেসবুকের ইচ্ছা চালাতে পারি। অর্থাৎ আমি কি ম্যানুয়ালি করব নাকি অটোমেশন করব? খেয়াল করে দেখেন, আমি যে সেলসে ক্যাম্পেইন এ গিয়ে স্টার্টে ক্লিক করেছি, আমাদের কাছে দুইটা অপশন আসছে, আসে নাই কিন্তু। কারণ কি, এক একটা অ্যাডে এক এক রকমের পলিসি থাকে। বিশেষ করে এই সেলস ক্যাম্পেইনটা আপডেট হয়েছে প্রায় বেশ আজকে 3-4 মাস হয়েছে। অর্থাৎ আমাদের প্রথম ক্যাম্পেইন এ ছিল কি, অপশন দিয়েছিল আপনি কি ম্যানুয়ালি করবেন নাকি কিছু অ্যাডভান্স সেটআপ দিয়ে দিব। আর এখন কিন্তু আমাকে ম্যানুয়াল অ্যাডভান্স কিছুই বলে না, ডিরেক্ট নিয়ে আসছে এখানে, আমি কিন্তু ক্লিক করি নাই। পার্থক্য বুঝতে পেরেছি? ওকে, আমরা এবার এখানে কি করব, এই ওই যে ম্যানুয়ালি করেছি নাকি অটোমেশন করেছি এই অপশনগুলো আমরা নিচে পাবো, একটু পরে দেখবো না আমরা। এবার আমরা ক্যাম্পেইন এর নাম দিব, কি দিব? মোবাইল সেলস ক্যাম্প অফার 10%। তার মানে কি, 10% মোবাইলের ক্যাম্পেইন করছি, 10% অফার দিয়ে মোবাইলের ক্যাম্পেইন করছি। আপনি যা কিছু লিখতে পারেন লেখেন, বাট আপনার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আসলে কোন বিষয়টা নিয়ে লিখবেন, কি বিষয় নিয়ে লিখবেন, এইটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। কথাটা কি বোঝা গেল? তাহলে মোবাইল সেলস ক্যাম্প অফার 10% দিলাম, দিয়ে আমরা এটাকে কপি করলাম। কপি করার পর এবার আসেন স্পেশাল অ্যাডস ক্যাটাগরি। আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে মনে আছে কিনা ফিনান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্যাল টাইপের অ্যাডভার্টাইজমেন্ট গুলোই কিন্তু এখানে আছে। বাট আমরা কি করব না, আমরা এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট গুলো কন্টিনিউ করব না। স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড চালাতে গেলে অ্যাডের পলিসি ভায়োলেশন হলে কি হয়, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা ওই ধরনের অ্যাড দরকার নাই, কমপ্লেক্সিটিতে যাওয়া দরকার। আমরা সিম্পল ওয়েতে আরো অনেক অ্যাড আছে চালাতে পারবো, কত ক্লাসে সেটা আমরা বলেছি। অ্যাকাউন্ট টাইপ, বাইং টাইপ কি, অকশন এন্ড রিজার্ভেশন। মনে আছে কিনা, রিজার্ভেশন মানে হচ্ছে বুকিং, অকশন মানে কি নিলাম। তাহলে আমার অ্যাডটাকে আমি রিজার্ভেশনে রেখে সেট আপ করতে পারি, আবার কি নিলামকৃতও করতে পারি, অথবা নিলামে না উঠাতে পারি। অ্যাড চালাতে গেলে অকশন ডিফল্ট সেটিং থাকবেই, আপনি নিলামে উঠান আর না উঠান, মনে থাকবে। এটা গেল আমাদের বাইং টাইপ। এবার ক্যাম্পিং এর অবজেক্টিভ কি, সেলস। যদি মনে হয় আমি সেলস ক্যাম্পিং করবো না, চেঞ্জ করবো, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। মোর অপশনে কি আছে, ক্যাম্পিং এর স্পেন্ডিং লিমিট। আমার এই ক্যাম্পিং এ কি পরিমাণ খরচ আমি করবো তার যদি একটা লিমিট সেট করতে চাই, সেই লিমিটটাকে আমি কি করতে পারবো, সেট করতে পারবো। তার মানে কি, আমার ক্যাম্পেইনের স্পেন্ডিং লিমিট কি, সেই লিমিটটা আমি এখানে সেট করে দিব। কথাটা কি বুঝতে পেরেছি? ক্যাম্পেইন এর স্পেন্ডিং লিমিট আমার যেটা সেট করা, সেটা আমি কি করব, এখানে সেট করে দিব। এবার আসেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। ফেসবুকের আমরা ক্যাটালগ অ্যাড বলতে কি বুঝবো? আমাদের যদি আমাদের যদি ফেসবুকে কোনো শপ ক্রিয়েট করা থাকে, সেই শপের আমরা ক্যাটালগ ক্রিয়েট করতে বা সেই শপের ক্যাটালগ তৈরি করে অ্যাড চালাতে পারি। অর্থাৎ যাদের ওয়েবসাইট নাই, তারা চাইলে ফেসবুকের মাধ্যমে একটা শপ ক্রিয়েট করে অ্যাড চালাতে পারে। এই শপ ক্রিয়েট করতে গেলে আপনাকে যেতে হবে কমার্স ম্যানেজার। তার মানে কি, অল টুলসে ক্লিক করে কমার্স ম্যানেজার নামে একটা অপশন আছে, নিচের দিকে নামলে এই যে লেখা আছে কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজারে গিয়ে আপনাকে একটা শপ তৈরি করতে হবে। আমরা যেভাবে করে দারাজ বা শপিফাই বা ওয়ার্ডপ্রেস দিয়ে দারাজের মতো ই কমার্স সাইট দেখেছি, আমরাও ফেসবুকের মধ্যেও ওরকম একটা ই কমার্স সাইট তৈরি করতে পারি, যেটাকে বলা হয় এফ কমার্স, ফেসবুক ব্যবসা, মনে থাকবে। তাহলে আমরা এফ কমার্স করার জন্য, যেমন আমি একটা স্টোরে যদি যাই, এক্সিস্টিং কোন একটা স্টোরে আমি একটু ভিজিট করে আপনাকে তাহলে বুঝবেন। আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, কমার্স ম্যানেজারের মধ্যে ওভারভিউ, ক্যাটালগ, শপ, প্রমোশন, ইনসাইট, টু ডু লিস্ট, সেটিং অনেক কিছু আছে, তাই না? তো আমরা এখান থেকে যদি ক্যাটালগে যাই, ক্যাটালগ থেকে আইটেমে যাই, আমার একটা আইটেম এখানে বা প্রোডাক্ট আপলোড করা আছে, এই যে মোবাইল। এখন দেখেন এই মোবাইলটা যে আপলোড করা আছে, মোবাইলে একটা টাইটেল দেওয়া আছে, একটা হেডলাইন আছে, রাইট? এই যে টাইটেল দেওয়া আছে, একটা প্রাইস দেওয়া আছে না, কি প্রাইস, সেল প্রাইস, প্রাইস। তার মানে কি, এটা হচ্ছে মানে দেখানো প্রাইস, এটা হচ্ছে বিক্রিকৃত প্রাইস। তার মানে কি, ডিসকাউন্ট দেওয়া থাকবে, ওই যে 1200 টাকা দেওয়া আছে, কেটে 999 টাকা দেখাবে। ওয়েবসাইট, যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট লিঙ্ক দিবেন, না থাকলে নাই। প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা স্টকে, গ্রুপের আইটেম কোড, প্রোডাক্টের ক্যাটাগরি, সাইজ চার্ট, ইমেজ, ভিডিও এবং আরো অনেক কিছু। এই শো মোর অ্যাক্টিভিটি ক্লিক করলে
প্রোডাক্টের রিলিভেন্ট আরো ইনফরমেশন আপনি এখানে পাবেন, সাইজ, কালার, গ্রুপের আইটেম কোড, তারপর হচ্ছে গিয়ে জিটিএন নাম্বার, জেন্ডার, এটা লেভেল, এমআরপি কি, প্রাইস কি, প্রোডাক্টের টাইপ কি, শিপিং চার্জ কি, ভেন্ডর কে, সকল তথ্য এখানে ওয়ার্ডপ্রেসে বা শপিফাইতে যেভাবে একটা প্রোডাক্ট লিস্টিং করলে তথ্য থাকে, এখানেও সেম তার থেকে আরো বেশি আছে। বুঝতে পারছি? ফেসবুকের কমার্স ম্যানেজার থেকে শপ ক্রিয়েট করে ওই শপেরও মার্কেটিং করা যায় যদি আমাদের ওয়েবসাইট ইনিশিয়াল স্টেজে নাও থাকে। বোঝা গেল? ইটস ফ্রি। এখানেও কিন্তু শপের মতো অপশন আছে যেখান থেকে আমরা শপ ক্রিয়েট করে সেই শপের প্রোডাক্টগুলো দেখতে পাই, যেভাবে করে শপটা দেখা যায়। ভিউ লাইভ শপে ক্লিক করলে আপনার যে কয়টা শপ থাকবে সেই সবগুলো আপনি দেখতে পাবেন। দেখতে তখন ওই সবগুলো দেখতে এরকম তখন দেখা যাবে। ওয়েবসাইটে যখন সবগুলো ভিজিট করবে কেউ, এখানে দেখতে পাবে সেই শপের আইটেম, প্রোডাক্ট কি থাকবে। এই যে দেখেন টাইটেল, ওই যে প্রাইস কেটে দেওয়া আছে, অফার কত পার্সেন্ট আছে, 16% অফ আছে। তার মানে ফেসবুকই হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্মের মতো তৈরি করা এফ কমার্স। এখানে অফার থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু আছে। এখন এগুলো নিয়ে তো আর আমাদের কোনো ক্লাস নাই যে আমাদের এই সব কিভাবে করে আমরা ক্রিয়েট করে তার একটা ক্লাস, আমাদের এই ক্লাসটা নাই। তারপরে আমি কিন্তু আপনাদেরকে আজকে কমার্স ম্যানেজারকে অন্তত পক্ষে এটা বলে দিয়েছি, যদি কারো রিসার্চ করা দরকার পড়ে ইউটিউবে গিয়ে আলাদা করে রিসার্চ করে নিতে হবে, যেহেতু আমাদের এই টপিক নিয়ে কোনো আলোচনা নাই ক্লাসে। কথা কি বুঝছেন? আমি কিন্তু আগেই বলেছি যে আমরা অনেক কিছুই দেখাতে পারবো না ক্লাসে, আমাদের কোর্স মডিউলে বা আউটলাইনে নাই, তাই বলে বলবো না তা কিন্তু না। আবার তার মানে এই না যে আমি আপনাকে বলে ফেলছি আপনি আবার গিয়ে বলা শুরু করবেন, আমাকে তো বলা হয়েছে, বলানো হয়েছে, এটা তো দেখানো হয় নাই। ভাই আমাদের ক্লাস হয়েছে 4টা ফেসবুক নিয়ে, এটা নিতে গেলে আমাদের ক্লাস লাগতো 6টা, আরো 2টা বেশি লাগতো, কারণ এটা একদিনের বিষয় না, 2টা ক্লাস লাগে। তার মানে আমরা দেখাতে পারবো না বিধায় বলবোই না, এটা কিন্তু না, মানে এটা আমার থিওরি। কথা কি বুঝতে পারছি? আমি যদি আপনাকে নাও বলতাম এখানে এই যে ক্যাটালগ, আমি শুধু বলে দিতে পারতাম যে আমাদের কোনো ক্যাটালগ থাকলে, কোনো শপ থাকলে আমি অন করবো, নাইলে নাই, আমি স্কিপ করে চলে যেতে পারতাম। আপনিও মনে করতেন হ্যাঁ এখানে ক্যাটালগ থাকলে অন করবো, না থাকলে না, ক্যাটালগ দিয়ে কিছু বুঝে দিতে পারতাম। কিন্তু আমি আপনাকে একটু ডিটেলস ব্যাখ্যা দিয়েছি যে আমরা ফেসবুকে মধ্যেও ই কমার্সের মতো করে একটা সাইট তৈরি করতে পারি, যেখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করা যায়, হোম পেজ অ্যাড করা যায়, আমাদের প্রোডাক্ট দেখতে কেমন দেখা যাবে, মোটামুটি সবই এখানে অ্যাড করা যায়, যেটাকে আমরা এফ কমার্স বলে থাকি, ফেসবুক ব্যবসা। এটা নিয়ে ইউটিউবে হাজারো ভিডিও আছে, রিসার্চ করলে ক্লিয়ার। আচ্ছা, গেল আমাদের অ্যাডভান্টেজ ক্যাটালগ। ওই প্রোডাক্ট থাকলে আমরা ক্যাটালগ অন করে দিব, তাহলে ক্যাটালগের প্রোডাক্টের মার্কেটিং করতে পারবো। আর যদি মনে হয় যে আমরা ওয়েবসাইটে নিয়ে যাব আমাদের কাস্টমারকে, তাহলে আপনি এটা না করলেও চলবে। বাজেট, বিট স্ট্র্যাটেজি। আমাদের এখানে ক্যাম্পিং বাজেট, অ্যাডসেট বাজেট, মনে আছে কিনা? ওই যে আমরা বলছিলাম ফেসবুকের অ্যাডের বাজেট 2 রকম, একটা হচ্ছে আমার নিয়ন্ত্রণে চলে, একটা হচ্ছে কি ফেসবুকের নিয়ন্ত্রণে চলে। আমি বেশ কয়েকজনের ডিভাইস গুলো আনমিউট দেখতে পাচ্ছি। এই সকল নবাব যারা আছেন, নবাবী স্টাইলে ক্লাসে বসছেন, এই নবাব গুলোকে ক্লাস থেকে বের করে দিব আমি। বারংবার বলা হচ্ছে একই কথাগুলো, বারংবার। আর আমি এদের সাহস দেখলে আসলে অবাক হই যে এতবার বলার পরে, এত কিছু করার পরে তারা রেকর্ড অন্তত দেখে, ক্লাস না করলেও যে ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে, তারপর ডিভাইস গুলো আনমিউট করে বসে থাকে ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য। থাকেন আপনারা কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য, আপনাদের জন্য অবশ্যই সুব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, ডিভাইস আনমিউট বসে থাকেন, আমি আসতেছি। বিট স্ট্র্যাটেজি। আমাদের বিট স্ট্র্যাটেজি 2 রকমের ছিল, মনে আছে? গত ক্লাসে বলছিলাম ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। ক্যাম্পেইন বাজেট কোনটা? আমার নিয়ন্ত্রণে যেটা চলে। অ্যাডসেট বাজেট কোনটা? ফেসবুকের উপর ছেড়ে যেটা দিতে হয়, রাইট? ওটা গত ক্লাসে আলাদা দেখেছিলাম, বাট এইখানে কি দুটো একসাথে দেওয়া আছে। আপনি কি ক্যাম্পিং এ করবেন ক্যাম্পেইন বাজেট, নাকি অ্যাডসেট বাজেট করবেন? ক্যাম্পিং বাজেট করলে ওই যে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট সেটা দিতে হবে, এবং ওই যে বিট স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে, মনে আছে? ক্যাম্পিং বাজেটের জন্য বিট সেটের মধ্যে কিন্তু আবার 4টা অপশন এখন তৈরি হয়েছে: হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, রোয়াজ গোল, বিট ক্যাম্প। নোমান হোসেন মারুফ, লিভ নেন, মিউট করা লাগবে না এখন আর। লিভ নেন, লিভ নেন দ্রুত, লিভ নেন। বলার পরে মিউট করতে আসছে, চিন্তা করেন। হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, রোয়াজ গোল, বিট ক্যাপ। হাইস্ট ভলিউম মনে আছে? আমার যে বাজেট, সে বাজেটের উপরে সর্বোচ্চ রেজাল্ট সে কি করবে, আমাকে
দিবে, এটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। কস্ট পার রেজাল্ট গোল কি, আমি একটা বাজেট সেট করে দিব যে প্রতিটা ক্লিকের জন্য কত টাকা খরচ করতে হবে, তার আশেপাশে খরচ করবে। আমি প্রতিটা ক্লিকের জন্য 2 টাকা দিলাম, তার মানে কি ও 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা, 2.5 টাকা মতো খরচ করবে, রাইট? তারপর রোয়াজ গোল কি, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, আমার অ্যাডে কি করবে, যে খরচ করেছি সে খরচের উপরে যে রেজাল্ট আসছে তার উপরে কি করে বেস করে সেটা কন্টিনিউ করবে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রাইট? বিট ক্যাপ কি বলা হয়েছে, সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অকশন, অর্থাৎ আমার একটা যদি নিলামকৃত হয় তাহলে সেই অ্যাডে নিলামকৃত হলে সেটা চার্জ কি যাবে, কিভাবে যাবে, সেটার কথাই কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে। কথা কি বুঝছি? তাইলে আমরা আমাদের মতো করে এখানে আমাদের অ্যাডটাকে সেট আপ করতে পারি। আমরা যদি এটা না চাই তাহলে কি করব, ওই যে এখানে ক্যাম্পিং এর বাজেট আছে, বিট স্ট্র্যাটেজি, তাহলে আমরা ফেসবুক গ্রুপে ছেড়ে দিব। তাহলে এখানে এটাতে ক্লিক করলে ফেসবুকের নিয়ন্ত্রণে চলে যাবে, তখন যে ফেসবুক বুঝবে কয় টাকা খরচ করলে আমার রেজাল্ট কি আসবে, রাইট? মনে আছে? ওকে, এবার আসেন এবি টেস্টিং। এবি টেস্টিংটা কি, মনে আছে কিনা? এবি টেস্টিংটা হচ্ছে আমার যে অ্যাড, এই অ্যাডের কম্পেয়ার করে যে অ্যাডের পারফরমেন্সটা ভালো সেটাকে কন্টিনিউ করা। তাহলে আমরা এবি টেস্ট করতে পারি কোনো একটা পিকচার বা ভিডিওর, আমরা এবি টেস্টিং করতে পারি কোনো অডিয়েন্সের, কোনো প্লেসমেন্টের, আমরা এবি টেস্টিং করতে পারি। কতদিন চালাবো সেটাকে সেট করতে পারি। আমার ওই এবি টেস্টিং এ খরচ কি যাবে, কস্ট পার রেজাল্ট, সেটাও আমরা কি করতে পারি, সেট করতে পারি। যে আমি কস্ট পার রেজাল্ট চাই নাকি অন্য কিছু, মানে রেজাল্টটা কি চাই, কতদিন চলবে, কোনটা চাই, তার রেজাল্ট কি চাই, সেটা আমরা এখানে সিলেক্ট করে টেস্টিং করতে পারি, তাই না? না চাইলে অফ রাখতে পারি। তাহলে আমরা আমাদের মতো করে এখান থেকে কি করি, অ্যাডগুলোকে সেট আপ করে নিতে পারি। এবার আসেন অডিয়েন্স সেগমেন্ট। আমরা আমাদের যে অডিয়েন্স সেগমেন্টটা আছে, আমরা আমাদের অডিয়েন্স সেগমেন্টের রিপোর্টিং, এখানে ক্লিক করার কোনো অপশন নাই, তার মানে এই ক্যাম্পেইনে এটাকে ক্লিক করা হয়েছে, ব্লক করা হয়েছে। কেন? নেক্সট অপশনে গিয়ে আমাদেরকে সেগুলো সেট আপ করতে হবে। তাহলে আমরা নেক্সটে চলে গেলাম, সেকেন্ড লেয়ারে। এখানে এসেও আমাদের নাম কি করতে হবে, সেম দিতে হবে, রাইট? কনভার্সন, আমি যে সেলসটা আনবো কোথায় আনবো, ওয়েবসাইটে আনবো, অ্যাপে আনবো, ওয়েবসাইট অ্যাপ দুটোতে আনবো, মেসেজে আনবো, কলে, নাকি ওয়েবসাইটের কলে, আমি ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবো। ড্রাইভ সেলস অ্যান্ড কনভার্সন অন ইউর ওয়েবসাইট, আমি চাই আমার অডিয়েন্স আমার ওয়েবসাইটে যাবে, তাই আমি ওয়েবসাইটকে সিলেক্ট করেছি। পারফরমেন্স গোলটা কি, এখানে অনেকগুলো গোল পাবো, কনভার্সন গোল, আদার্স গোল। কনভার্সন গোল হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে যখন অডিয়েন্স গুলো আসে সেই ডেটাগুলোকে কালেক্ট করে পিক্সেলের মাধ্যমে, রাইট? এটা আমরা আগামী ক্লাসে জানবো পিক্সেল কি জিনিস। তো ওই পিক্সেলের মাধ্যমে এটাকে আবার কি করা হয়, জানা যায় যে কারা আমার এই পণ্যগুলো কোন পণ্য খুঁজেছিল তার কাছে পৌঁছানো। তার মানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আমার ওয়েবসাইটে যারা মোবাইল ফোন খুঁজতে আসছিল কিন্তু কিনে নাই, তাদের মানুষ সেই সকল মানুষের কাছে যাবে। তার মানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এই যে নিচে লেখা আছে, we will try to show your ads to the people most likely to take a specific action on your website. তার মানে স্পেসিফিক আমার ওয়েবসাইটে ঢুকে যে ফোন খুঁজছে ওর কাছে আমি অ্যাডটাকে পাঠাবো, ক্লিয়ার? দেন বলা হচ্ছে কি আদার্স গোলের মধ্যে কি বলা হচ্ছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আমার যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজের কি আমরা ভিউ আনতে চাই, এটা ল্যান্ডিং পেজ থাকলে সেই ল্যান্ডিং পেজে ভিউ আনতে চাই। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমি লিঙ্কের ক্লিক আনতে চাই। ডেইলি ইউনিক রিচ, প্রতিদিন নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে, সেটাও করতে পারি। নাম্বার ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আমার যদি একজন মানুষের কাছে মাল্টিপল টাইম একটা পাঠানো হয় সেটা আমরা পাঠাতে পারি। আচ্ছা, আমরা এখানে লিঙ্ক ক্লিক দিব, আমি চাই আমার এই লিঙ্কে ক্লিক আসুক, কি চাই, লিঙ্কে ক্লিক আসুক। কেন? কারণ আমার ওয়েবসাইটে যেহেতু এখন পর্যন্ত নতুন, কেউ যাই নাই, তাহলে আমি কনভার্সন পাবো কোথায়? আমি ধর নতুন নতুন চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্লিক দিতে হবে। তাই আমি চাই আমার লিঙ্কের মধ্যে ক্লিক করে মানুষ ঢুকুক, না ঢুকলে বুঝবে কেমনে পণ্য আছে না না আছে। আর আমার ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ কখন করব, যখন আমার সম্পর্কে অনেকেই জানে তখন আমি রিচ করব, তাহলে ওরা ঢুকে দেখতে পারে। ইমপ্রেশন আনতে পারি অথবা ক্লিক, তা ক্লিকটাই আমরা আনবো যেহেতু আমি চাই আমার প্রোডাক্টে বিক্রি হোক, আমার ওয়েবসাইটে ঢুকুক। তাই কস্ট পার রেজাল্ট গোল, আমরা এখানে চলে সেই কস্ট ক্যাপ বিট ক্যাপ সিলেক্ট করতে পারি, ইটস অপশনাল, আমাদের দরকার নাই। শো মোর সেটিংস এর মধ্যে আমার টাকাটা কখন কাটবে, যখন ইমপ্রেশন জেনারেট হবে তখন আমাদের চার্জটা কাটবে। দেন ডেলিভারি টাইপটা কি, স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমাদের ডেলিভারিটা হবে। এবার আমাকে বাজেট দিতে হবে না,
ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট? আমরা ডেইলি বাজেটই যাব। প্রতিদিন 500 টাকার অ্যাডভার্টাইজমেন্ট আমি কি করব, চালাবো। ওকে ফাইন। এবার আসেন স্টার্ট ডেট এন্ড ডেট। স্টার্ট ডেট এন্ড ডেট, তাহলে আমাদের স্টার্ট ডেট দিতে হবে 31 তারিখ থেকে আমাদের শুরু। এন্ড ডেট যদি না দিই তাহলে কি ঘটনা ঘটবে? আমার অ্যাকাউন্টে যতক্ষণ টাকা আছে একটা ততক্ষণ চলবে, টাকা শেষ একটা বন্ধ হয়ে যাবে, রাইট? তাহলে আমরা একটা স্টার্ট ডেট দিব, একটা এন্ড ডেট দিব। তার মানে কি, কবে শুরু হয়েছে কখন শেষ হয়েছে, ক্লিয়ার? এন্ড ডেটটা কবে? 31 তারিখ শুরু করবো, 5 তারিখে শেষ। ডান। এবার আসেন সোমবার অপশনের মধ্যে কি আছে? বাজেট শিডিউলিং। বাজেট শিডিউল কখন করা হয় মনে আছে কিনা? ইনক্রিজ ইউর বাজেট, ওই যে স্পেসিফিক। ডিভাইসটা কি মিউট হবে নাকি বের করবো আবার? সবুজ ইসলাম, লিভ নাও। সবুজ, মিউট করতে হবে না, লিভ নেই, দ্রুত। সবুজ ইসলাম, কথা কি শুনতে পাইছি? স্যার নেট চলে গেছিল স্যার, আবার জয়েন করছি এর কারণে স্যার মিউট আপনি করতে জয়েন বলেছে। করার পরে মিউট করতে সময় লাগে 2 সেকেন্ড। আপনার ডিভাইসটা আনমিউট ছিল, আমি দেখেছি অনেকক্ষণ ধরে। আমি ওয়ার্নিং দিয়েছি যাতে ডিভাইস গুলো আনমিউট আছে মিউট করি। তারপরে আমি দেখলাম আপনি মিউট করেন তারপরেও তখনও সময় দিয়েছি 10 সেকেন্ডের মতো। তারপরে আমি আপনাকে বলেছি লিভলেন, আইন সবার জন্য সমান। রেকর্ড দেখে নিন। এগুলো কোনো এক্সকিউজ না, আমার নেট প্রবলেম ছিল, আমি পরে জয়েন করছি। জয়েন করার পরে ডিভাইস মিউট করতে সময় লাগে 10 সেকেন্ডও লাগে না। একটা ক্লিক করে ডিভাইস হ্যাং হয়ে গেল, জয়েন করা যায়। আপনার ওখান থেকে নয়েজ পাইতেছি, শব্দ আসতেছে একটু পর পর, আর আপনি বলতেছেন আমি সময় পাই নাই। লিভনেন, শুনতে পাইছি। রুলস তো রুলসই, সবার জন্য একই থাকবে, কারোর জন্য কনসিডার কোনো সুযোগ ছেলে নাই। পেলে সব রুলস গুলো মানে বোঝে না না ই করে না, বুঝলাম না স্যার। সবুজ, শুনতে পাইনি কথা? আমি বের করে দিচ্ছি, বের হইতে হবে না। আমার এই ডিসিপ্লিনের কারণে আপনার অফিসিয়ালি কমপ্লেইন দেন দেন, আমার তাতে কিচ্ছু আসবে যাবে না। অলরেডি দিয়েছেন, আমাকে অফিস থেকে নক করে বলেছে যে আপনি ছেলেপেলেদের সাথে তো রুড হন কেন। আমি বলেছি কেন হই তা জানার জন্য আমার ক্লাসের রেকর্ড দেওয়া আছে। রেকর্ড আগে দেখেন, শুনেন, বুঝেন, তারপর আমাকে অবশ্যই ফোন দিয়ে জানাবেন আমি কেন রুড হই। আপনারা আমার সম্পত্তি ভাগ পান না, আপনারা আমার সাথে টাকা পয়সা পান না, আপনার সাথে আমার কোনো আর্থিক লেনদেন নাই যে আমি আপনার প্রতি রুড হব। আপনার সাথে আমার কোনো জমি জমার সম্পর্ক নাই, আপনাদের সাথে রুড হব। কারণ একটাই, আমি বারংবার আপনাদেরকে শিখিয়েছি, বুঝিয়েছি, বলেছি ভুল কাদের হয়, যারা মানুষ বোঝে না, জানে না, কখনো জানতো না এই বিষয়টা, তাদের ভুল হয়। যে জানে তাদের ভুল হয় না, সেটাকে বলা হয় ফাইজলামি করা। আমার আমার ভাষ্য মতে, ধরেন আমাকে বলা হয়েছে মিউট করতে, আমি ক্লাসের মধ্যে ঢুকে আমার ইচ্ছা মতো আমি বসে রয়েছি, অথবা আমার নেট চলে গেছে, আমি ঢুকছি, জয়েন করেছি, জয়েন করার পরে আমি ইচ্ছা মতো বসে আছি, অথবা আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এমন না আমি ঠাস করে বলছি 8 মিনিট হলে কেন বের হয়ে যান। আমি ওয়ার্নিং দিই আগে, ওয়ার্নিং দেওয়ার পরে ওয়েট করছি যে ডিভাইসটা আমার ওয়ার্নিং শোনার পরেও সে মিউট করলো কিনা। যখন দেখি যে না তারপরেও সে শোনে না, তার মানে কি, সে ক্লাসের মধ্যে অ্যাক্টিভ না, অন্য কোনো কাজে ব্যস্ত আছে। তখন আমি বাধ্য হই ক্লাস থেকে বের করে দিতে। ইটস মাই রুলস। আপনার ক্যারিয়ার তৈরি হবে অবশ্যই যদি আপনি রুলস গুলো ফলো করেন। যাদের মানতে ভালো না লাগে, কঠিন মনে হয় যে এত করা কেন ভাই, ভাই লিভ নেন, সমস্যা নাই, আরো টিচার আছে তাদের সাথে গিয়ে ক্লাস করেন, ওখানে ক্যারিয়ার বানাইতে পারলে আমার তো সমস্যা নাই। আমি আপনাদেরকে ধরে ধরে ভেঙে ভেঙে বুঝে বুঝে শিখাইতেছি, ঠিক আছে? আমি না করলেও পারি, এটা আমার রেসপন্সিবিলিটি শিখাচ্ছে। তার মানে কি,
আমি আপনাদের প্রতি রেসপন্সিবল এই জন্যে, কারণ আপনারা আমার ডিসিপ্লিনে আসবেন, তাই আমি রেসপন্সিবল। আমার ডিসিপ্লিনে আসবেন না, অবশ্যই আমি এখান থেকে আউট করে দিব, এটাই ফাইনাল। নেক্সট ক্লাসগুলো থেকে যারা ক্লাসগুলো করবেন, একটাই কথা থাকবে, ভাই আপনি, আমি চাই না আপনাকে যে নামগুলো ডাকবো, এটা নিজের কাছে তো অপমান লাগে, মানুষগুলো শুনলেও তো অপমান মনে করে। আসলে আমার এতগুলো মানুষের সামনে আমাকে বের করে দিতে বলতেছে, এটা লজ্জাবোধ তো, এটা লজ্জা তো, তাই না? আমাকে কেন এই কাজটা করতে হবে বলেন? আমি চাই না এই কাজ করতে, বাট আমাকে বাধ্য করেন আপনারা, আসলে আপনারা বাধ্য করেন বিধায় আমি বাধ্য হই। নেক্সট টাইম থেকে প্লিজ বি সিনসিয়ার, আমাকে বলতেই যেন না হয় কেন আপনাদের ডিভাইসটা আনমিউট হয়েছে। এইটুকু রেসপন্সিবিলিটি মেনে চলার চেষ্টা করেন কাইন্ডলি। আমি অন্য কোনো রুলসের কথা তো বলিই নাই, খালি একটার কথাই বলি, কেন এটাতে আমার প্রবলেম হয় ভাই, কনসেন্ট্রেশন ব্রেক হয়। পার্মানেন্টলি মিউট করলে করাই তো যায়, এটাই তো সহজ সমাধান, বাট এটা সমাধান না, এটা ক্ষতি। সো আমাকে কোঅপারেশন করেন কাইন্ডলি। ওকে, তো আমরা এখানে বাজেট অ্যান্ড শিডিউলের কথা বলেছিলাম গত ক্লাসেও, যে আমরা চাইলে এখানে স্পেসিফিক টাইমলাইনের ক্ষেত্রে বাজেটকে বাড়ায় কি করতে পারি, কাজ করতে পারি, রাইট? অর্থাৎ আমি আমার বাজেটটাকে যদি বাড়াতে চাই, তাহলে আমি আমার বাজেটটাকে বাড়িয়েও ওই দিনের জন্য, যেমন আজকে শুক্রবার, কালকে শনিবার, এই দিনে অডিয়েন্স বেশি থাকে, তাহলে আমি ওই দিনে একটু বেশি বেশি খরচ করে বেশি বেশি রেজাল্ট আনবো। এই কথাটা কিন্তু গত ক্লাসে বলেছে, আজকে আবার রিভিশন দিয়ে দিলাম। না চাইলে এটাকে বাদ দিবেন, যে আমি এটা চাচ্ছি না, তো বাদ। অ্যাড শিডিউলিং কখন দিতে হয়? লাইফ টাইম বাজেটে। ডেইলি বাজেটে কখনো শিডিউল সেট করা যায় না। আপনি প্রতি শনিবার রবিবার অ্যাড চালাবেন ধরেন, অন্যদিন চালাবেন না, তো কিভাবে? তাহলে এখানে ডেইলিতে দেওয়া যাবে না, তখন লাইফ টাইম সিলেক্ট করতে হবে। লাইফ টাইম সিলেক্ট করে তখন অ্যাড শিডিউলিং সিলেক্ট করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আমি এখানে ডেইলি থেকে লাইফ টাইমে চলে গেলাম, একটা বাজেট দিয়ে দিলাম, কথার কথা। দেওয়ার পরে এই যে এখন অ্যাড শিডিউলিংটা আছে, এখানে সিলেক্ট করব, রান শিডিউল অন অ্যাডস এ ক্লিক করব। এবার টাইম ফ্রেম দেখতে পাইছি, তার মানে কি দাঁড়াচ্ছে, আমি শুক্রবার 3টা থেকে কয়টা পর্যন্ত, আমার শুক্রবার এই টাইমটাতে, অর্থাৎ শুক্রবার থেকে শুরু করে এই টাইম পর্যন্ত আমার অ্যাড চলবে। শনিবার এই টাইম থেকে, কথার কথা, এই টাইম পর্যন্ত আমার অ্যাডটা চলবে। তার মানে কি এই দুটো টাইমে অ্যাড চলবে, আর চলবে না। কল শিডিউল। আর আমি যদি না চাই, তাহলে আমি আমার মতো সেট করতে পারি। আবার এখানে টাইম জোনও আছে, ইউজ ভিউয়ার টাইম জোন, তার মানে আমার ভিউয়ার যে থাকবে, যে দেখবে, তার টাইম জোন অনুযায়ী একটা চলবে। অথবা আপনি চাইলে আমার অ্যাকাউন্টে টাইম জোন ইউজ করতে পারেন। এই টাইম জোন মানে কি জানেন, ধরেন আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাড চালাইছি সারা বিশ্বের জন্য, তাহলে এই 3টা এম মানে কি জানেন, ওর 3টা, আমার 3টা মানে ওর 3টা না, রাইট? আবার এখানে কি আছে, ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, তাহলে আমার অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন কি বাংলাদেশ, তাহলে বাংলাদেশের 3টা, সৌদি আরবে তো 3টা না, অন্য টাইম, তাহলে অন্য টাইম অ্যাড চলবে। কথাটা কি বুঝছি? So আমরা চাইলে এটাও করতে পারি, আর না চাইলে আমরা এখানে লাইফ টাইমকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, এবার আসেন অডিয়েন্স, মনে আছে কিনা আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি এখান থেকে। তো আমাদের অডিয়েন্সের ক্ষেত্রে এখানে সেভ অডিয়েন্সকে সিলেক্ট করতে পারি চাইলে, যদি আমাদের অডিয়েন্স সেভ করা থাকে, অথবা আমরা নতুন করে অ্যাড করতে পারি। তো অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে আমরা এখানে শো মোর কন্ট্রোলে গেলাম, যেখানে কিনা আমাদের লোকেশন, মনে আছে কিনা আমরা সারা বাংলাদেশ জুড়ে কি অ্যাড চালাবো না, আমরা স্পেসিফিক জায়গাতে দিতে পারি। আমরা বাল্ক আকারে ইউজ করতে পারি, যে আমি একসাথে অনেকগুলো শহরের নাম বা পোস্টাল কোড দিয়ে কোন কোন সিটিতে দিব, কত কিলোমিটার যাবে সেটা দিতে পারি, গত ক্লাসে বলেছি। তারপর হচ্ছে এখানে ইনক্লুড এক্সক্লুড করতে পারি, যে আমি কাদেরকে বাদ দিব সেটাও করতে পারি চাইলে। ওকে, বয়স সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে কি অডিয়েন্স এক্সক্লুশন। এক্সক্লুশন আর ইনক্লুশনের মধ্যে পার্থক্য কি? ইনক্লুশন মানে হচ্ছে ওইটুকু লাগবে, আর এক্সক্লুশন মানে কি বাদ দিতে হবে, তাহলে আমি বাদ দিতে পারি। ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, রাইট? আর অডিয়েন্স সাজেশন অপশনালে গেলে ওই বয়সটা ছিল হচ্ছে মিনিমাম, এখন আমি মিনিমাম টু ম্যাক্সিমাম দিতে চাই, তাহলে আমাকে এখানে যেতে হবে, রাইট? গত ক্লাস আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে আমার কোন প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের কোন মানুষরা দেখবে। দেন হচ্ছে আমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, রাইট? কোন জেন্ডারটা আমার প্রোডাক্টটা দেখবে। দেন ডিটেলস টার্গেটিং ছিল, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, মনে আছে? মনে না থাকলে আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ডেমোগ্রাফিক মানে কি? অবস্থান। ডেমোগ্রাফিক মানে অবস্থান। ইন্টারেস্ট মানে পছন্দ বা ভালো লাগা।
বিহেভিয়ার মানে আচরণ বা অ্যাক্টিভিটি। কথা কি বোঝা গেল? তাহলে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক বলতে আমরা অবস্থানকে বোঝাই, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একজন ব্যক্তি পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে জব করে, ঢাকা ইউনিভার্সিটিতে থাকে, সবই হচ্ছে ডেমোগ্রাফিক, তার অবস্থানকে বোঝায়। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে চায়, তার মানে কি এটা তার পছন্দ, ভালো লাগা, ইন্টারেস্ট। ঢাকা ইউনিভার্সিটি পিঠা উৎসবে আমি যাচ্ছি, তার মানে কি এটা আমার বিহেভিয়ার, আচরণ বা অ্যাক্টিভিটি। তাহলে আমি কি চাই, কোন আচরণের ব্যক্তিকে চাই, কেমনটা চাই, তা আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, প্লেসমেন্ট, এগুলো কিন্তু বিশাল আলোচনা করা হয়েছিল গত ক্লাসে, কাইন্ডলি আরেকবার একটু গত ক্লাসে দেখবেন। আমি আজকে আবার একটু রিভিশন দিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং একটা জিনিস এতক্ষণে বুঝে গেছি, গত ক্লাস আর আজকের ক্লাসের মধ্যে পার্থক্য নেই, সেমই। কিছু অবজেক্টিভের কারণে কিছুটা পরিবর্তন আছে, অর্থাৎ সকল অ্যাড 90% সেম, 80 থেকে 90% সেম, শুধু অবজেক্টিভের কারণে কিছু অপশন চেঞ্জ। ওকে, প্লেসমেন্ট মনে আছে যে আমি আমার প্লেসমেন্টে যে বসাবো, আমি আমার কোন প্লেসমেন্টে বসাবো, আমি কার ইচ্ছায় বসাবো, আমার ইচ্ছায় নাকি ফেসবুকের ইচ্ছায়? তাহলে আমরা এখানে প্লেসমেন্ট কি করতে পারি, আমরা প্লেসমেন্টকে সেট করতে পারি যে আমি আমার ইচ্ছা বসাতে চাইলে বসাতে পারবো, ফেসবুকে ছেড়ে দিতে পারবো। এখানে প্লেসমেন্টের মধ্যে দেখেন অল ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম আছে, অর্থাৎ এখানে ডিভাইসকে সিলেক্ট করা যায়। আমি যদি চাই শুধুমাত্র মোবাইল ইউজারদের কাছে যাবে, তার মধ্যে আইফোনের ইউজারদের কাছে যাবে, তাহলে আইওএস কে সিলেক্ট করে দিব। তার মানে কি এই অ্যাডটা শুধুমাত্র আইফোন ইউজারদের কাছে যাবে, যারা আইওএস চালায় তাদের কাছে যাবে, অন্য কারো কাছে যাবে না। আবার যারা হচ্ছে মোবাইল ডাটা ইউজ করে তাদের কাছে যাবে না, ওয়াইফাই ইউজারদের কাছে যাবে, সেটাও করতে পারি এখানে। প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে আমি একটা চালাবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেডস, কোন প্ল্যাটফর্মে চালাবো সেটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে প্লেসমেন্ট কন্ট্রোলটাকেও সিলেক্ট করতে পারি, অর্থাৎ ওটা কি ফেসবুকের ফিডে হবে, স্টোরি রিলসে হবে, সার্চ রেজাল্ট হবে, কোথায় হবে, সেই প্ল্যাটফর্মকে সিলেক্ট করা যায় চাইলে, রাইট? এবং সে একটা কি টাইপের অ্যাড হবে, স্কিপেবল অ্যাড, তার মানে ভিডিওর ক্ষেত্রে যেটা হয়, লেখাই আছে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস ইন দ্য অ্যাড সেট অনলি অন ফর ইন স্ট্রিম ভিডিও। তার মানে ভিডিও ক্ষেত্রে হচ্ছে এই স্কিপেবল অ্যাডটা শো হবে ভিডিওর ক্ষেত্রে। ভিডিও না হলে কি হবে, এই যে লেখা আছে অনলি ফর ইন স্ট্রিম ভিডিওর ক্ষেত্রে আমরা দিতে পারি। ব্র্যান্ড সুটেবিলিটি আমাদের কোনো কাজ নাই। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে না আসবে এখানে দেখতে পাচ্ছি না, ডেইলি রেজাল্ট কত মানুষের কাছে পৌঁছাবে, কতগুলো ক্লিক আসবে, মিনিমাম ম্যাক্সিমাম একটা রেজাল্ট আমাকে দিচ্ছে। এবার আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। ওকে, নেক্সটে গিয়ে আমরা এখানে কি করব, সেম ভাবে একটা ওই নামটাই দিয়ে দিব। পার্টনারশিপ অ্যাড কি, দুটো পেজ একসাথে মিলে যদি আমি একটা অ্যাড দিই, তার মানে ওটাকে পার্টনারশিপ অ্যাড বলতেছে, যেই পেজের অ্যাডমিন আবার আমি আছি। তাহলে আমি ওটা যদি চাই তাহলে আমাকে এটা অন করতে হবে। দেন আইডেন্টিটি সিলেক্ট করতে হবে, ফার্স্ট আইডেন্টিটি, সেকেন্ড আইডেন্টিটি। ফার্স্ট আইডেন্টিটি আমি কোন পেজ অ্যাড দিব সেই পেজটাকে আমি সিলেক্ট করব। সেকেন্ড আইডেন্টিটি কার সাথে আমি অ্যাড করব, তার মানে কি ত্রিভুজ প্লাস আর্ট স্টাইল, এই দুজনে মিলে একটা অ্যাড দিচ্ছি। এতে কি হয়, দুটো পেজেরই ব্র্যান্ডিং হয়, মার্কেটিং হয়, দুটো পেজেরই ফলোয়ার বাড়ার চান্স তৈরি হয়ে যায়, খরচ কিন্তু একটাই। ওকে, এটাকে আমরা কি পার্টনারশিপ অ্যাড হিসেবে ধরে থাকি। আর পার্টনারশিপ অ্যাড না চাইলে অফ করে দিব, সিঙ্গেল পেজের অ্যাড থাকবে, কোন পেজে অ্যাড চালাতেছে সেটা থাকবে। ওকে, এবার আসুন অ্যাড সেটআপের মধ্যে ক্রিয়েট অ্যাডস। আমি কি নতুন করে অ্যাড ক্রিয়েট করব, নাকি অলরেডি আমার কোনো পোস্ট আছে যে পোস্টের ভালো রিচ হয়েছে, ভালো কমেন্ট হয়েছে, সেই পোস্টটাকে ধরে আমি অ্যাড চালাবো? আমি নতুন করে অ্যাডও করতে পারি, পুরনো কোনো পোস্ট থাকলে সেটাকে সিলেক্ট করতে পারি, অথবা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, আমরা একটা মকআপও সিলেক্ট করতে পারি, যেখানে মকআপের অপশন আছে টেমপ্লেট, এখান থেকে মকআপ ক্রিয়েট করে করতে পারি। তো মকআপ লাগে না, আমরা নতুন করে তৈরি করি, অথবা পুরনো কোনো পোস্ট থাকলে সেটাকে তৈরি করি। ওকে, এবার ক্রিয়েটিভ সোর্স আমি ম্যানুয়ালি আপলোড করব। ফরম্যাটটা কি, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ ভিডিও, ক্যারাসল নাকি কালেকশন? ফ্লেক্সিবল মানে হচ্ছে ফেসবুক বুঝবে কি টাইপের অ্যাডটা দেখালে রেজাল্ট ভালো আসবে। তার মানে উই উইল শো ইউর অ্যাডস ইন দ্য ফরম্যাট দ্যাট উই প্রেডিক্ট মে পারফর্ম বেস্ট। ও মনে করতেছে যে কোনভাবে দেখাতে পারলে ভালো হয়, তাহলে এই জন্য আপনাকে মাল্টিপল পিকচার দিতে হবে ওকে, তাইলে ও এটা নিবে। আপনি সিঙ্গেল ইমেজ যদি দেন তাহলে সিঙ্গেল ইমেজ ভিডিও দিবেন। আপনি যদি ক্যারাসল পোস্ট চান, তাহলে ক্যারাসল হচ্ছে দুই বা তার অধিক ইমেজ হলে
ক্যারাসল পোস্ট হয়। ক্যারাসল অ্যাডটা দেখতে কেমন দেখা যায়, আমরা একটু সার্চ দিই যে আমাদের ক্যারাসল অ্যাডটা দেখতে কেমন। তাহলে এখানে ফেসবুক ক্যারাসল অ্যাডস দেখতে হচ্ছে এরকম দেখা যাবে। আমরা এরকম অনেক অ্যাড দেখতে পাই ফেসবুকে, এরকম দেখতে পাই, এরকম দেখতে পাই, রাইট? স্বপ্ন বাটন স্ক্রল করা যায়, অর্থাৎ মাল্টিপল ইমেজ হলে আমরা স্ক্রলেবল অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, রাইট? মাল্টিপল ইমেজ হলে কি করতে পারি আমরা? স্ক্রলেবল অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। ইমেজ বা ভিডিও হলেও হবে। কালেকশন পোস্ট কি? গ্রুপ অফ পিকচার, গ্রুপ অফ আইটেম, রাইট? কেমন দেখতে দেখ নেটওয়ার্কটা হঠাৎ করে একটু ইন্টারাপ্ট হয়েছে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের কালেকশন পোস্টের ক্ষেত্রে বা ক্যারাসল পোস্টের ক্ষেত্রে বা সিঙ্গেল, আমি যদি মাল্টিপল ইমেজ দিয়ে ফ্লেক্সিবল সিলেক্ট করে দেই, তার মানে কি ও ক্যারাসল হোক, সিঙ্গেল ইমেজ হোক, কালেকশন হোক, ওর মতো করে বুঝে কন্টিনিউ করবে। ক্লিয়ার? ওকে, আমি সিঙ্গেল ইমেজ দিয়ে দিলাম। এখানে মাল্টি অ্যাডভার্টাইজার কি, আমার একটা মাল্টিপল ফরম্যাটে, মাল্টিপল ফরম্যাট বলতে ওই যে নিউজ ফিডে, স্টোরিতে, রিলসে, মেসেজে মাল্টিপল ফরম্যাটে যাবে কিনা? অবশ্যই যাবে। শো মোর সেটিংস এর মধ্যে তেমন কিছুই নাই, জাস্ট শিডিউল অপশনটা আছে। ডেস্টিনেশন, কোথায় নিয়ে যাব, আমার উদ্দেশ্যটা কি? নিয়ে যাব তো এই এই পেজে, তাহলে এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে লিঙ্কটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। এখন ডিসপ্লে, এখানে কি এত বড় লিঙ্কটা দেখাবে? না, তাহলে ডিসপ্লেতে দেখাবে শুধুমাত্র daraz.com.bd, এইটুকু আমি দেখাতে চাই। তাহলে আমার ডিসপ্লে লিঙ্ক হচ্ছে এইটুকু। ওকে, তারপর কি আমাদের অন্য কোনো বাটন ইউজ করতে পারি, চাইলে কল বাটন, ওয়েবসাইটে ঢুকে ফোন কল করবে, ইনস্টাগ্রামে নিয়ে যেতে পারি, হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারি, ফর্ম ফিল আপ করতে পারি, অথবা যারা আমার পেজে ফার্স্ট টাইম ভিজিট করেছে ওদের কাছেও আমরা পাঠাতে পারি, অথবা আমি যদি ফেসবুকে কোনো ইভেন্ট করি ওই ইভেন্টের অডিয়েন্সের কাছে এটা পৌঁছাতে পারি। তো আমি এগুলো কোনোটাই চাই না। অ্যাড ক্রিয়েটিভ, এবার আমাকে কি করতে হবে? পিকচার বা ভিডিও অ্যাড করতে হবে। তাহলে আমরা এখান থেকে কোনো একটা পিকচার বা ভিডিও কি করব? অ্যাড করবো। দেখেন এই যে লিঙ্কটা দিয়েছি না, সোর্স ইউআরএল, ও অটোমেটিক কিন্তু কিছু কিওয়ার্ড ধরে নিছে। দেখছেন ওইখানে যে কিওয়ার্ড ছিল ওই ওয়েবসাইটের জন্য কিছু কিওয়ার্ড সে অটোমেটিক কি করেছে, ধরে নিয়েছে। ডিসপ্লে লেভেল, ডিসপ্লে লিঙ্কটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। চাইলে আপনি এখানে চাইলে থাম্বনেল ইউজ করতে পারেন, আপনার অ্যাডের কোনো থাম্বনেল কি করতে পারেন, দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। এবার আমাদেরকে ইমেজ ইউজ করতে হবে, রাইট? তাহলে আমরা ইমেজ ইউজ করতে চাচ্ছি। ইমেজ, ইমেজ এখানে কয়টা? শো ফার্স্ট, মোবাইলের একটা ইমেজ ছিল, এই যে মোবাইল ফোন। নেক্সট, সিলেক্ট মিডিয়া ক্রপ ফর প্লেসমেন্ট, আমার কোনো প্লেসমেন্টের জন্য ক্রপ করা লাগবে কিনা, এটা অরিজিনালি যাবে, এটা অরিজিনাল, এগুলো অরিজিনাল যাবে, আপনি চাইলে ক্রপ করতে পারেন যে এটা ক্রপ হয়ে এতটুকু যাবে, তাহলে ক্রপ হলে কতটুকু দেখা যাবে সেটা দেখে নিতে পারেন। দেন নেক্সট, প্রাইমারি টেক্সট, মানুষ না পড়ে তো কিনবে না, অবশ্যই আপনার একটা কন্টেন্ট লিখতে হবে না? তাহলে সুন্দর করে কি করবেন, একটা কন্টেন্ট অবশ্যই প্রাইমারি টেক্সটে লিখে দিবেন, যেন মানুষ কি করে, ওটা পড়ে। একটা হেডলাইন থাকতে হবে না? কেন? মানুষ হেডলাইন দেখে তো আপনার লিঙ্কটাতে ক্লিক করবে, আকর্ষণীয় একটা হেডলাইন হতে হবে। তার মানে কি 10%, ঈদ অফার অন অল মোবাইল ফোনস। ওকে,
এটা ধরো আমার একটা হেডলাইন। ডেসক্রিপশনে কিছু লিখতে মন চাইলে লিখবেন, না লিখতে মন চাইলে নাই। এবার কল টু অ্যাকশন বাটন, মনে রাখবেন আমরা যখন কোনো সেলস করতে যাই, বিক্রি, তো নাও টাইপের বাটন ইউজ করতে হয়। নাও, অফার নাও, ডাউনলোড নাও, শপ নাও, পারচেস নাও, অর্ডার নাও, এই টাইপের। এখানে কি কি আছে? শপ নাও আছে, অ্যাপ্লাই নাও আছে, বুক নাও আছে, বাই টিকিট আছে, তারপর হচ্ছে লিসেন নাও, অর্ডার নাও। তো আমরা অর্ডার নাও দিতে পারি, আমরা শপ নাও দিতে পারি, রাইট? এটা এটার সাথে যায়। টিকিটিং হইলে তো টিকিট দিতে পারতাম, যে বাই টিকিট। আমাদের শপ নাওটাই হচ্ছে ইম্পর্টেন্ট সেলস এর জন্য। দেন নেক্সট, এবার আমার একটা রিভিউ দিচ্ছে যে আমি যদি ইমেজটা বড় হয়, ওরা অটোমেটিক ইমেজটাকে অ্যানিমেশন করবে কিনা। আপনি যদি চান যে হ্যাঁ আমার ইমেজটা এভাবে অ্যানিমেশন হোক, তাহলে এটাকে অন করে দিতে হবে। তাহলে আমাদের ইমেজ কি হবে? অ্যানিমেশন হবে। আরো কিছু এনহ্যান্সমেন্ট আছে, যেমন আমার অ্যাডের ওভারলে থাকবে কিনা। ওভারলে বলতে বোঝায় ওই যে ওই অফারটা, ওই টাইটেলটা এরকম স্ক্রিনে ভেসে উঠবে, এটাকে অ্যাডস ওভারলে বলে। চাইলে অন করে দিবেন। ভিজুয়াল টাচ আপ, দেখতে খুব সুন্দর লাগবে কিনা, এখানে অ্যাডটা আসবে কিনা, থাকলে এটাকে আপনি অন করে দিবেন। মিউজিক, মিউজিক না চাইলে অফ করে দিবেন। মিউজিকটা সাধারণত স্টোরির জন্য লাগে, না থাকলে দরকার নাই। টেক্সটের ইমপ্রুভমেন্ট, আমার টেক্সটের ইমপ্রুভমেন্ট দরকার, রাইট? তাহলে আমি এটাকে কি করে দিব? অন করে দিব। আমার যে টেক্সটটা থাকবে সেটা ইমপ্রুভমেন্ট যেন আসে। অ্যাড সাইটের লিঙ্ক, আমার ওই সাইটের আরো যদি কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলো কি এখানে তখন নিচে শো করবে, তাহলে একসাথে ওই প্রোডাক্টেরও ভিজিট চলে আসবে। এনহ্যান্স সিটিএ বাটন, আমার যদি কোনো বাটন থাকে যেরকম করে ট্যাপ টু স্টার্ট শপিং, রাইট? অবশ্যই থাকবে। তার মানে কি, আমি এগুলো কিছু এক্সট্রা ফিচার অ্যাড করে দিলাম, দেন ডান। তাহলে আমাদের 22টা প্লেসমেন্টে এটা শো করবে। ফ্লেক্সিবল মিডিয়া এনেবল করা আছে, প্রাইমারি টেক্সট দেওয়া আছে, হেডলাইন দেওয়া আছে, বাটন দেওয়া আছে, আর কিছু এখানে দরকার না। আমাদের 7টার মধ্যে 6টাই অন করা আছে, তার মানে মিউজিকটা বাদে বাকি সব অন করা। চাইলে আপনি এখান থেকে এডিট করে মিউজিকটা অন করে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করা দরকার নাই। ট্র্যাকিং, পিক্সেলের কাজ। পিক্সেলের কাজ কি আমরা আগামী ক্লাসে তার বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ওকে, সবকিছু সেট আপ হয়ে যাওয়ার পর আমরা অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে দেখতে পাবো আমাদের অ্যাড কোন প্লেসে দেখতে কেমন দেখা যেতে পারে। ফেসবুকের ফিড, ওভারলে, ইনস্টাগ্রামের স্টোরি, সবকিছু আমাদের এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের সবকিছু দেওয়ার পরে কি, আমরা এখানে সেভে ক্লিক করে ব্যাস আমাদের এটা কি ডান। সবকিছু যখন আমাদের রেডি, আমরা পাবলিশে ক্লিক করব। পেমেন্ট মেথড যদি আমাদের অ্যাড করা না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, রাইট? তাহলে পেমেন্ট মেথড যদি অ্যাড করা থাকে, আমরা পাবলিশে ক্লিক করলে কি হয়ে যাবে? পাবলিশ হয়ে যাবে। আমাদের পাবলিশ হতে সময় লাগবে 48 ঘন্টার মতো, অর্থাৎ 48 মিনিটে হতে পারে, 48 ঘন্টাও লাগতে পারে। কারণ কি, ওরা এটাকে রিভিউতে রেখে এটাকে পাবলিশ করে। এবং আমরা এখানে অ্যাডের রেজাল্ট গুলো দেখতে পাই, যেটা গত ক্লাসেও বলেছি, রাইট? তার মানে আমাদের ফেসবুকের অ্যাডের ক্ষেত্রে এই জায়গাটাতে এসে আমরা রেজাল্ট দেখতে পাবো যে আমাদের অ্যাডটার লাস্ট ডেট, মানে কবে শেষ হয়েছে, টোটাল কত টাকা খরচ হয়েছে। পাশাপাশি হচ্ছে আমি গত ক্লাসেই বলেছিলাম, মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে রেজাল্ট কি, আর এই রেজাল্টের কস্ট পার রেজাল্ট কি, পার রেজাল্টের জন্য সে কত কম খরচ করেছে। কথা কি বুঝছি? পার জন্য কত কম সে খরচ করেছে, এটা হচ্ছে আমাদের জন্য কি সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের অ্যাড ক্যাম্পেইন। আমরা ফেসবুকে আরো একটা অ্যাড শিখলাম, আরো একটা অবজেক্ট দেখলাম। বাড়ির কাজ গত ক্লাসের মতোই থাকবে, ক্যাম্পেইন, অ্যাডস 3 জায়গার সেট আপ করে তার একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বাড়ির কাজ। আমরা আগামী ক্লাসে, আগামী কি বলে আহ, রবিবার দিন আমরা হচ্ছে দেখব ফেসবুকের অ্যাডের লাস্ট ক্লাস, যেখানে কিনা আমরা দেখব ফেসবুকের অ্যাডের যে অবজেক্টিভ আছে তার মধ্যে কিভাবে করে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। আমরা দেখেছি প্রথমে লাইক, দেন দেখেছি সেলস,
আগামী ক্লাসে দেখবো ট্রাফিক জেনারেট করে কিভাবে, টার্গেটিং করে কিভাবে, পিক্সেলের কাজ করে কিভাবে। আগামী রবিবার, এবং আগামী রবিবার দিন আমরা ক্লাসটা হচ্ছে রাত 9টায় করবো। ওকে, কয়টায়? আজকে যেমন 9টায় ছিল, আগামী রবিবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো মিটিং মিটিং থাকার কোনো চান্স নাই। আমি থাকলে চেষ্টা করবো, মানে যদি সাডেন কিছু হয়ে যায় সেটা ভিন্ন বিষয়, হঠাৎ করে ইমার্জেন্সি হয়ে গেছে, বাট আমি অবশ্যই ট্রাই করি যে যে কোনো কাজ থাকলে আমার সেটা যেন আগে হয়। যেমন আমার হচ্ছে এই শুক্রবার দিন অ্যাকচুয়ালি কোনো ক্লাস নাই, অফ ডে আমার। বাট আপনাদের ওই যে বলেছিলাম ঈদের একটা বন্ধ হয়ে যাবে, লম্বা বন্ধ থাকবে, মার্কেট প্লেস আমরা ঢুকবো, এই বন্ধের মধ্যে সেই কাজগুলো করবো, দেড়শো কিন্তু আমাদের এই একটা এক্সট্রা ক্লাস করতে হলো, বিষয়টা হচ্ছে এরকম। আর দেড়শো হচ্ছে কি, জানে যে অনেকেই যে আমার এই শুক্রবার দিন হচ্ছে শিডিউল মিডিউল থাকে, ফাঁকা থাকে, এই জন্য একটু ইমার্জেন্সি হয়ে গেছিল। বাট আগামী রবিবার সেটা হবে না। আগামী রবিবার দিন ক্লাসটা হচ্ছে কয়টায় হবে? 9টায় আমরা করবো, ইন টাইমে করবো। ওকে, এবার ওই যে কার জানি একটু প্রবলেম ছিল না শপিফাইয়ের, স্ক্রিনটা শেয়ার হ্যাঁ করি, স্যার, প্রবলেম শেয়ার করেন, স্ক্রিন আমার শেয়ার করেন। স্যার স্যার এটাই বাবা আসে, এরপর আর কি করব আমি, মানে কারেন্ট গেছিল বলে এই জন্য স্যার পুরোটা কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা, পুরোটা কমপ্লিট করতে পারেন না, এখানে তো সহজ বিষয় যে অ্যাড, নিচের দিকে নামেন, অ্যাট নামছেন? স্টোর। হ্যাঁ, ওই যে আপনি স্টোর আগে ক্লিক, ওই যে হোমের পাশে স্টোর লেখা আছে, হোমের নিচে স্টোর, ও একদম উপরে বাম পাশে স্যার এইটা, নিচে, এটা স্যার এটা। এখানে ক্লিক করলে স্টোর আছে কি না এটা দেখতে পাওয়া যায় না, এটা ক্লিক করেন স্টোরে। নেটের তো ভালো স্পিড মাশাল্লাহ। ওকে, আপনার ওই অলে ক্লিক করেন, স্টোরের পাশে অল লেখা আছে, অলে ক্লিক করেন। আচ্ছা, দীপা শপ বিডি নামে একটা স্টোর দেখাচ্ছে, রাইট? জি স্যার। তাই না? এবার এখানে লগ জি ইনে স্যার। ক্লিক করেন, লগ ইনে ক্লিক করেন। লগ ইন। ডান পাশে লগইন দেখেন, অ্যাকশনের নিচে লগইন লেখা আছে, দীপা শপ ডেভেলপমেন্ট অ্যাকশন লগইন, নিচে ওই স্যার রোতে মানে দীপা শপ যেটাতে লেখা, ওই রোতেই তো লেখা ছিল লগইন। এইদিকে এ পাশে তো লেখা ছিল কিন্তু স্যার সরাইতে পারছি। ভাই আপনার শপের ওখানে তো লেখা, আপনি যে দীপা শপ বিডি ডেভেলপমেন্ট লেখা, ওটা পাশেই তো লেখা অ্যাকশন লগইন, চোখে দেখতে পাচ্ছেন না? আপনি আমার কথা বুঝছেন? দীপাকে আমার কথা বুঝতে পারছি? দীপা নাই? ওকে, দরকার নাই। মুহিব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ফেসবুক পেজ আছে স্যার, ওইখানে তো ফলোয়ার টলার অনেক ভালোই, প্লাস মানে ভিউ অনেক ভালো হয়, তো আমি কি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারি? আপনি যদি একটু দেখতেন। ভাইয়া আগে রিকোয়ারমেন্ট ফিল আপ করেন, ফিল আপ করার পর আবেদন করেন। রিকোয়ারমেন্ট আগে আবেদন করতে স্যার গিয়ে দেখেন কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। স্যার আমার প্রায় সব মানে সবকিছুই কমপ্লিট হয়েছে একদম, মানে আপনি যদি দেখতেন তাহলে বলতে পারতেন। আমি কি দেখবো এখানে বলেন? মানে আপনি আমার একটু পেজটা দেখবেন আর কি, যে কি হবে। দেখান। আমি- ল্যাপটপটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ? দেখান। স্যার এর সময় একটু ঝামেলা হয়েছে। স্যার দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছি। মানে এটা
কি সম্ভব? এখানে কি মনিটাইজেশন পাওয়া কি সম্ভব? ভাই সম্ভব অসম্ভব অ্যাপ্লাই না করা পর্যন্ত বোঝা যায় না। স্যার আমি তো অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পর যখন কোনো ফাইন্ডিংস থাকে তখন সেটা দেখায় যে এই ফাইন্ডিংস আছে। স্যার এর আমি আগে অ্যাপ্লাই কোনো কিছুই। স্যার আমি তো অ্যাপ্লাই করছি মনিটাইজেশনের জন্য। হ্যাঁ, তারপর কি বলছে? মানে তারপর তো এখন পর্যন্ত কোনো মানে কিছুই বললো না। রিপ্লাই একটা অবশ্যই তো রিপ্লাই দিবে। মানে রিপ্লাই দেয়নি মানে, এটাই তো বললাম আপনাকে, রিপ্লাই দিলে তো। কবে করেছেন? এই তো 4 দিন হয়েছে মেবি। মানে এর চার আগেও দিনের একবার মধ্যে অ্যাপ্লাই, হয়ে যাওয়ার 4 দিনের মধ্যেই তো হয়ে যাওয়ার কথা। সেটাই তো ভাবতেছি এখন। অ্যাপ্লাই করেছিলেন কই? হ্যাঁ জি স্যার, অ্যাপ্লাই করেছিলাম। কই? আমি আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু আমার ভাইকে দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। ও এই যে করছে তার প্রমাণ কি? কই মানে সেটা? কোথায় যা দেখবো, আমি তো করিনি, আমার ভাইকে দিয়ে করাইছি আর কি। তাহলে আপনি বুঝলেন কেমনে অ্যাপ্লাই করছে? বললো তো অ্যাপ্লাই করছে, মানে আমাকে বলছে যে অ্যাপ্লাই করছে। এটা বিষয়। তো সেটা কোথায় রে ভাই? অ্যাপ্লাই যে করছে বলবে না এই যে অ্যাপ্লাই করেছি ভাই এই যে দেখেন। সেটা কোথায়? আপনার কাছে কোনো মেইল মেসেজ ডকুমেন্ট কিছু কি আসছে যে এই যে এখানে অ্যাপ্লাই হয়েছে যে দেখেন? না স্যার, মানে এইসব কিছু আসে নাই। তাহলে কিভাবে আপনি বুঝলেন যে অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই হয়েছে? স্যার তাহলে আমি আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি আর কি, আমি যদি অ্যাপ্লাই করতে চাই? এটা নিয়ে আরেকদিন সময় নিয়ে ক্লাসে বসে দেখাবো না, যে এই ক্লাসটা শর্ট হবে। মানে এখন দেখানো শুরু করতে গেলে যে ল্যাপটপে ইয়া নাই, ঠাস করে ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। এতক্ষণ যে ক্লাসের রেকর্ডটা হয়েছে এটা ব্রেক হয়ে যাবে, তখন ভেঙে যেতে পারে। আচ্ছা স্যার। ঠিক আছে? কারণ ইলেকট্রিসিটি নাই তো, আমি দুটো ডিভাইস দিয়ে জয়েন করছি, আচ্ছা। মোবাইলের স্যার একটা কানেকশন কথা দিয়ে ছিল ক্লাস স্যার। করাচ্ছি মোবাইলটাতে দিয়ে। শহীদ হাসান, দ্রুত। আসসালামু শহীদ আলাইকুম। হাসান। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্যামটেসিয়াতে এডিটিং এর সময় যে আটা দেখাইছিলেন ওখানে তো আপনি কোনো ভিডিও ক্লিপ রিভার্স করার দেখান, এটা নিয়ে একটু সমস্যা করছে। বুঝি নাই কি? ভিডিও ক্লিপ রিভার্স করতে পারতেছি না স্যার। রিভার্স? জি স্যার, ক্যামটেসিয়া। ক্যাম্পেশিয়া রিভার্স অপশন তো ইয়ার মধ্যে খুঁজেন। ওই যে একটা অ্যানিমেশনের মতো একটা অপশন দেখাইছিলাম না, একটা অ্যানিমেশনের মতো একটা অপশন অ্যানিমেশন, জি দেখাইছিলাম, স্যার। ওইখানে একটু খুঁজেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। ফারহানা, ফারহানা, যারা রিপ্লাই করতেছে না বলার পরে আমি কিন্তু নেক্সট অপশনে চলে যাবে, বারবার বলতেছি ল্যাপটপে চার্জ দিয়ে ঠাস করে বন্ধ হয়ে যাবে ল্যাপটপটা। আমার দেরি করি কেন এত? ইউটিউব মিউট করা ছিল, বুঝতে পারিনি স্যার। হচ্ছে ইউটিউব মার্কেটিং এ বুঝবেনও না আপনারা এখনো। হোমওয়ার্ক সাবমিট দেওয়ার কোনো অপশনই আসে নাই। হচ্ছে ওটা রিয়াক্টই আসে নাই। কি হোমওয়ার্ক যে আসে নাই? জমা দেব, ইউটিউব মার্কেটিং এ হোমওয়ার্ক যে জমা দেব, সেই জমা দেওয়ার কোনো অপশনই আসে নাই। ভালো করে চেক করে দেখছিলেন? হ্যাঁ দেখছি। আমিও চেক করে দেখবো না, কোথাও মিসিং থাকলে আমি দিয়ে দিব না। হ্যাঁ স্যার, ঠিক আছে? ইউটিউবের আসছেন, ইউটিউবের স্যার আসি নাই স্যার, ইউটিউবের হোমওয়ার্ক জমা দেওয়ার জিনিসটা স্যার আমরা আপনাকে দেখবো এটার না, জন্য সমস্যা নেই, না থাকলে আবার আবার রিসাবমিট করে দিব না। ওকে। সবুজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হোমওয়ার্ক করি নাই স্যার, এখন ফেসবুক গ্রুপে একটু অ্যাপ্রুভ করলে পারে স্যার, আমি সহায়তা পেতাম স্যার, ওখানে অ্যাপ্রুভ করেন একটু। নাম কি ফেসবুক আইডির? এমনি সবুজ খান। ওকে। রাজশ্রী ঘোষ। স্যার আমি ওইটা চেষ্টা করছিলাম, কিন্তু আমার এখানে আসছে যে ইউ ক্যান নট রান অ্যাডস, ম্যানেজ অ্যাডভার্টাইজিং ইত্যাদি আসছে, মানে আমি অ্যাড দিতে পারবো না, এরকম লেখা ফেসবুকে? আসছে। ফেসবুকে কে? ক্রোম ব্রাউজার, হ্যাঁ স্যার ক্রোম ব্রাউজার দিয়ে লগ কথাই ইন বলে না। করছি। হ্যাঁ, এটা এই ধরনের রেস্ট্রিকশন আসার কারণ হচ্ছে আমাদের ফেসবুকের প্রোফাইলটা এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই না করলে। প্রোফাইল ভেরিফাই করেন, সব ঠিক হয়ে যাবে।
স্যার আমার তো এনআইডি কার্ড নাই। ভেরিফাই না করলেও করতে পারবে না, হয় এনআইডি কার্ড লাগবে, না হয় পাসপোর্ট লাগবে, না ড্রাইভিং লাইসেন্স লাগবে, তিনটা যে কোনো একটা লাগবে। আচ্ছা বুঝছি? স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আগামী রবিবার দিন রাত 9টায় একই টাইম, রাত 9টায় ফেসবুকের শেষ ক্লাস নিয়ে বসবো। আর ইনশাল্লাহ পরের ক্লাসটা আমাদের মার্কেট প্লেসের হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।